হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমেরিকায় স্টুডেন্ট ভিসায় পড়তে আসার ক্ষেত্রে স্পেশালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়তে আসবেন, কোন সাবজেক্ট গুলাতে এখানে পড়তে আসলে জবের অপরচুনিটি কিরকম হবে এবং সেই সাথে যাদের জিপিএ একটু লো আছে, তো তাদের ক্ষেত্রে কোন ধরনের প্রোফাইল আপনাদের থাকলে স্কলারশিপ পেতে পারেন সেটি নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকে আমাদের সাথে আছে সায়নী দত্ত। পুরোটা সময় জুড়েই তিনি থাকবেন এবং তার কাছ থেকে আমরা শুনবো যে আ স্পেশালি লো জিপিএ থাকার পরেও আপনারা কিভাবে এখানে স্কলারশিপ পেতে পারেন। তো সায়নী এখানে ওহাইও কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে এখানে পিএইচডি করছেন ইকোলজিতে। তো সায়নী, আপনি যদি সংক্ষেপে আপনার সম্পর্কে একটু বলেন এবং শুরু করেন। নিশ্চয়। হ্যালো এভরিওয়ান, আমার নাম সায়নী। আর আমি পিএইচডি করছি কেন্ট স্টেটে। এটা আমার 4th ইয়ার। আমি 2018 তে এখানে এসেছি। আর আমি একটুখানি আপনাদেরকে বলবো আজকে যে কিভাবে প্রসিড করলে মাস্টার্স বলুন, পিএইচডি বলুন, আপনারা করতে পারবেন। তা আমি প্রথমে একটু বলি যে স্টেম সাবজেক্ট, যেটাকে আমরা বলি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স, এবং কি কি সাবজেক্ট এখন খুব প্রসপেক্ট, অর্থাৎ ইউএসএ তে এই সাবজেক্টস গুলোর এই মুহূর্তে খুব প্রসপেক্ট এবং জবস খুব বেশি রকমের পাওয়া যাচ্ছে। ফর এক্সাম্পল, বায়োমেডিক্যাল সায়েন্স, যারা যারা বায়োমেডিক্যাল কোনো ওরিয়েন্টেড কোনো সাবজেক্টস নিয়ে, ইনক্লুডিং বায়োটেকনোলজি, খুব প্রসপেক্ট। বায়োকেমিস্ট্রি আরেকটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা এখন ভীষণই ডিমান্ডে। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমার মনে হয় এই দুটো সাবজেক্টে সবসময় ডিমান্ড থাকবে। জিওলজি, যারা জিওলজি নিয়ে পড়ছে তাদেরকে আমি বলে দিই যে এখন এই মুহূর্তে জিওলজিতে খুব প্রসপেক্ট ইউএসএ তে। সো যদি আপনারা ওটা নিয়ে পড়ে থাকেন তাহলে ডেফিনেটলি ইউএসএ ইজ এ গুড প্লেস। এনভায়রনমেন্টাল সায়েন্স বা ইকোলজি, আমি পার্সোনালি ইকোলজি নিয়ে কাজ করছি, স্পেশালি ওয়াটার সায়েন্স নিয়ে। অর্থাৎ আমি দেখতে চাইছি যে জলের মধ্যে কি কি রকমের ফার্মাসিউটিক্যালস পাওয়া যায় এবং সেগুলো কি করে কোনো স্পিসিসকে কোনো রকমের এফেক্ট করছে কিনা। তো আমি সেটা নিয়ে কাজ করছি। সো ডেফিনেটলি এনভায়রনমেন্টাল সায়েন্স খুব ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় আপনি যাবেন এখন ওটা খুব ইম্পর্টেন্ট। মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি, আমার মাস্টার্স ছিল মেরিন সায়েন্সে। তা আপনারা যদি কেউ মেরিন সায়েন্স নিয়ে, সমুদ্র বিজ্ঞান যে কোনো কিছু নিয়ে যদি পড়ে থাকেন তাহলে এটার খুব ডিমান্ড, স্পেশালি যেই এরিয়াস গুলোতে কোস্টের আশেপাশের যে জায়গাগুলো। কম্পিউটার সায়েন্স ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ভেরি ইম্পর্টেন্ট, সবসময় আইটির দরকার আমাদের, আইটি স্পেশালিস্ট। সিভিল ইঞ্জিনিয়ারিং টা হচ্ছে স্পেসিফিক্যালি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যেটা এখন এই মুহূর্তে এগ্রিকালচার, সরি, ইয়ের সাথে, যেটা আর্কিটেকচারের সাথে খুব এখন এসেনশিয়াল, যেটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। যে কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে কোন জায়গাতে বাড়ি করতে হবে, কোন জায়গাতে অ্যালাউড না, সেই সব ইন্ট্রিকেট ডিটেলস গুলো, সেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং খুব ইম্পর্টেন্ট। এছাড়া কেমিস্ট্রি, সব সময় কেমিস্ট্রির যে কোনো ফিল্ডে এখন খুব ডিমান্ড, ইনক্লুডিং বায়োকেমিস্ট্রি, যেটা আমি আগে বললাম। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার ফিজিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্স এর এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বড় দাম। ডেটা সায়েন্টিস্ট বলুন, বায়ো ইনফরমেটিক্স বলুন, বায়ো স্ট্যাটিস্টিশিয়ান বলুন, তাদের প্রচন্ড এখন ডিমান্ড, স্যালারি প্রচন্ড হাই, এবং সবচেয়ে বড় কথা ওয়ার্ক ফ্রম হোম। আপনারা যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন, ইটস কমপ্লিটলি ওয়ার্ক ফ্রম হোম এন্ড ভেরি ভেরি গুড পে। তো আমি ডেফিনেটলি বলবো। একটু ইন্টারাপ্ট করি, আরেকটা জিনিস অনেকে আমার কাছ থেকে জানতে চায় যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, এখানে আমেরিকাতে এটার উপর পড়াশোনা করলে এখানে আসলে প্রসপেক্টটা কিরকম? আমি যতটুকু জানি যে আমেরিকাতে একটা বিশাল প্রসপেক্ট আছে এখানে আসলে। একদম একদম। ইনফ্যাক্ট কেন্ট স্টেটেতে আমাদের একটা এরোনটিক্স এর এত বড় একটা ডিপার্টমেন্ট আছে যে আমাদের কেন্টেতে একটা ছোট একটা এরিয়া আছে, যেটা শুধু কেন্ট স্টেটের একটা মানে ফ্লাইট প্র্যাকটিস করার জন্য, বা যে কোনো ছোট ছোট ফ্লাইটস আছে ওদের, তো ওগুলোকে ওরা পুরো ইঞ্জিনিয়ারিং করে পুরো নিজেরা তৈরি করে, একদম মিনি ফ্লাইটস, এবং সেটা লোকেরা চালিয়ে দেখে যে কেমন চলছে জিনিসটা। সো এরোনটিক্স এ খুব খুব প্রসপেক্ট এই মুহূর্তে, এত আমাদের ট্রাভেলটা বেড়ে গেছে এই মুহূর্তে, সবাই চাইছে যে অবভিয়াসলি ফ্লাইটটা খুব ইম্পর্টেন্ট, তাই তো? সো কেন্ট স্টেট ইজ ডেফিনেটলি একটা খুব ভালো জায়গা। এছাড়া মাইক্রোবায়োলজি, যেটা আমি আগে বলতে ভুলে গেছিলাম,
ডেফিনেটলি মাইক্রোবায়োলজিতে যে কাজ করছে, আমার কাজটা মেনলি ওই ওয়াটার অ্যান্ড মাইক্রোবায়োলজি ওরিয়েন্টেড। এবং আরেকটা যেটা ডেফিনেটলি আমি বলবো পাবলিক হেলথ। আমাকে অনেকেই জিজ্ঞেস করে পাবলিক হেলথে কিরম প্রসপেক্ট। আমি বলবো পাবলিক হেলথের যে কোনো এরিয়াতে ভীষণ প্রসপেক্ট। সেটা আপনি এপিডেমিওলজি বলুন, মাইক্রোবায়োলজি বলুন, বায়োস্ট্যাটিস্টিক্স বলুন, যে কোনো জায়গায় খুব প্রসপেক্ট। আপনি মাস্টার্স করলেও সেটাতে প্রসপেক্ট। ভিউয়ার্স আমার সাথে এর আগে কথা হয়েছে সায়নীর যে আচ্ছা, পাবলিক হেলথ নিয়ে, এবং পাবলিক হেলথে এখানে একজন আছেন যিনি অলরেডি মাস্টার্স করেছেন এখানে এবং এখানে জব করছেন। তো আচ্ছা, ইন শর্ট ফিচার আমরা হয়তো সেই পাবলিক হেলথ নিয়েও একটা ভিডিও করব। এবং স্পেশালি আমার কাছে যেটা হয় যে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং পাবলিক হেলথ এই দুটো সাবজেক্ট নিয়ে আ বাংলাদেশ থেকে অনেক কোয়েরি থাকে। সো আমি জাস্ট একটু জানিয়ে রাখছি যে নেক্সট ডে আমরা সেগুলা নিয়েও আমরা আপনাদেরকে জানাবো। তো নিশ্চয়ই। নিশ্চয়ই। হ্যাঁ, সো মেইনলি এই সাবজেক্টস গুলো আমি বলবো খুব প্রসপেক্টিভ। তাই বলে এরকম না যে কেউ যদি অন্য কোনো সাবজেক্টস ফর এক্সাম্পল এগ্রিকালচারাল সায়েন্স যেটা নিয়ে ফট করে লোকেরা ভাবে যে ইটস নট ইম্পোর্টেন্ট। হুম, তারপরে ধরুন জিওগ্রাফি যেরকম মেটিওরোলজি হুম, অর্থাৎ ক্লাইমেট নিয়ে পড়াশোনা। কেউ ভাবে যে ইটস নট রেলেভেন্ট। কিন্তু হুম, আপনি ভাবুন এখন সবচেয়ে বড় যেই কথাটা নিয়ে আমরা এখন এত ডিবেটে আছি ক্লাইমেট চেঞ্জ। তা আমরা তো এদের থেকেই জানবো যে ক্লাইমেট অ্যাকচুয়ালি কিরম ভাবে চেঞ্জ হচ্ছে। সো রাইট। জিওলজিতে ওইটারও একটা ভীষণ ইনফ্যাক্ট আমি একজনকে চিনি যে শ্রীলঙ্কা থেকে এসছে যে একটা মেয়ে এবং সে মেটিওরোলজি নিয়ে কাজ করে মেনলি ক্লাইমেট চেঞ্জ নিয়ে এবং কেন স্টেটেই পড়ে। তো সায়নী এখন যেটা হচ্ছে যে আ প্রচুর ভিউয়ার্স এর একটা কোয়েশ্চেন থাকে যেটা হুম, হুম। সিজিপিএ থাকা সত্ত্বেও কিভাবে আসলে আ স্কলারশিপ পাওয়া যেতে পারে সেটা ব্যাচেলর আচ্ছা, বা মাস্টার্স। তো এই জিনিসটা যদি একটু হাইলাইট করেন তাহলে। নিশ্চয়ই। সো অনেকে ভাবে যে লো সিজিপিএ মানে আমরা বিদেশে পড়তে পারবো না, যেটা একদম ভুল কথা। লো সিজিপিএ হচ্ছে একটা পার্ট অফ অনেকগুলো অ্যাপ্লিকেশনটাতে ধরুন একটা অ্যাপ্লিকেশন করতে অনেকটা রান্নার মতো, যে রান্নাটা একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তো হয় না, অনেকগুলো জিনিস দরকার, মানে মশলা দরকার, নুন দরকার, চিনি দরকার, সব দরকার। ওটা হচ্ছে সাপোজ ধরুন চিনি, হুম, সিজিপিএটা। তা আপনার শুধু চিনি দিয়ে তো রান্না হবে না, নুন লাগবে, মশলা লাগবে, তেল লাগবে। তো হুম, সেটার জন্যই আমি বলি যে আম, শুধু যদি লো সিজিপিএ নিয়ে চিন্তা করেন ইটস নট আ প্রবলেম। আমি বলবো যে যদি আপনাদের মধ্যে কেউ ধরুন ব্যাচেলার্স কমপ্লিট করেছেন, হুম, মাস্টার্স করতে আসতে চাইছেন বা পিএইচডি করতে আসতে চাইছেন, যদি আপনাদের কাছে কোনো রকমের ছোটখাটো ইন্টার্নশিপ করা থাকে, ধরুন বায়োমেডিক্যাল সায়েন্স নিয়ে কেউ একটা পড়তে আসছে বা চাইছে, এবং আপনারা ধরুন কিছুদিন হসপিটালে কাজ করেছেন বা কোনো নার্সিং হোমে কাজ করেছেন, কোনো মেডিকেল ফিল্ডে, আপনি হয়তো কোনো পার্টিকুলার মেডিকেল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেছেন যেটার ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি সেটা ডেফিনেটলি আপনার সিভিতে লিখবেন। আপনি আপনার এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ যেটা এসে, সেটার মধ্যে আপনি লিখবেন যে আমি এই জিনিস নিয়ে কাজ করেছি, আমার এই জিনিসে ইন্টারেস্ট আছে, আমি এত মাস ধরে অমুক জায়গায় কাজ করেছিলাম। সেটা একটা ম্যাসিভ একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট যেটাতে আপনাদের প্রোগ্রামটা পাওয়ার সুযোগটা অনেক বেড়ে যায়। ইউ মিন আম সাবজেক্ট রিলেটেড যেকোনো এক্সপেরিয়েন্স সেটা ইন্টার্নশিপ হোক যেকোনো সেটা এড করতে হবে। একদম, একদম, একদম। ইভেন যদি আমি বলব আপ কেউ যদি ইন্টার্নশিপ করে যেটা আনপেইড, সেটা রাইট। ইট ডাজন্ট ম্যাটার। কারণ ওরা জিজ্ঞেস করবে না যে আচ্ছা আপনি কি টাকা পেয়েছিলেন? কি আপনি ইন্টার্নশিপে আনপেইড ছিল? ইট উইল নট ম্যাটার। ম্যাটার্স হচ্ছে যে আপনার এক্সপেরিয়েন্স ছিল, আপনি কি এক্সপেরিয়েন্স গেইন করলেন। এটা খুব ইম্পোর্টেন্ট। সো যেকোনো ইন্টার্নশিপ, যেকোনো জব, এনিথিং ওরিয়েন্টেড উইথ দ্য সাবজেক্ট যেটা নিয়ে আপনি পড়তে চাইছেন, সেটা খুব এসেনশিয়াল, মানে খুবই, খুবই ওটা কাজে লাগবে। ওরা ইনফ্যাক্ট ওটা খুব দেখতে চায়। তারপর ধরুন আপনি ধরুন আন্ডারগ্রেডে কিছু হয়তো ইন্সট্রুমেন্ট নিয়ে কাজ করেছেন। যেরকম ধরুন মাইক্রোস্কোপ নিয়ে আপনি অনেক কাজ করেছেন। আম স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি আমাদের খুব না থাকলেও ধরুন কিছু ভাবে কোনো একটা ইলেকট্রন মাইক্রোস্কোপি নিয়ে কেউ কাজ করেছে। কোনো একটা পার্টিকুলার ধরুন এইচপিএলসি নিয়ে কোনো কেউ কাজ করেছে, কেমিস্ট্রিতে আমি বলছি। গ্যাস ক্রোমাটোগ্রাফি কিছু একটা নিয়ে। হুম, সেটা ডেফিনিটলি মেনশন করবেন। কারণ ওরা দেখছে যে এর সিজিপিএ লো, ইটস ওকে। কিন্তু এর রিসার্চ এক্সপেরিয়েন্স আছে যেটা নিয়ে সে কাজ করতে চাইছে। তার অ্যাবসলিউটলি। মানে ওই প্রফেসরদেরকে ওদেরকে আবার আলাদা করে পুরোপুরি ট্রেনিং দিতে হবে না। বিকজ এই স্টুডেন্টটা অলরেডি জেনে আসছে যে এই ইন্সট্রুমেন্টটার মানে কি বা হুম, এই কাজটা দিয়ে এই ইন্সট্রুমেন্টটা দিয়ে করা যায়, যেটা ওদের খুব দরকার। রিসার্চ জিনিসটা হচ্ছে সবসময় ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, এবং সেটা যখন কেউ দেখবে যে
একটা স্টুডেন্ট নিজে কিছুটা করে এসছে, সেটা খুব এসেনশিয়াল, সেটা খুব দরকার হয়। এবং খুব মানে একটা পজিটিভ আম, একটা বেনিফিট হয় ওই অ্যাপ্লিকেশনটাতে। এছাড়া আমি জানি জিআরই এখন অপশনাল হয়ে গেছে। আম, আমি স্যারের সাথেও কথা বলছিলাম এটা নিয়ে। কিন্তু যদি কেউ জিআরই স্কোর করতে চায়, সাপোজ কারোর লো সিজিপিএ আছে, সে যদি জিআরই দিতে চায় এবং জিআরই তে গুড স্কোর হলো, আর জাস্ট সো ইউ নো, জিআরইটা কিন্তু শুধু মাস্টার্স আর পিএইচডি লেভেলের জন্য। এসএটি লাগে হচ্ছে কেউ যদি আন্ডারগ্র্যাড করতে আসে এখানে। জিআরই যদি কারোর ভালো স্কোর হয়, তাহলে কিন্তু কেউ সিজিপিএ দেখবে না, সবাই জিআরইটাতেই ফোকাস করবে। সিমিলারলি ইংলিশের ক্ষেত্রে আমি বলবো আইএলটিএস, টোফেল, এখানে যদি কেউ ভালো স্কোর করতে পারে, ওটা একটা খুব ইম্পর্টেন্ট। কারণ ইংলিশেতে ভালো দক্ষতা আছে, সেটা আর ওদের চিন্তাই করতে হবে না। তখন ভাববে বাবা এ তো ভালো স্টুডেন্ট, ইংলিশে অলরেডি ওদের খুব ভালো নলেজ আছে। কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স আমি যেরকম বললাম। এছাড়া আমি বলবো একটা ভালো সিভি, অর্থাৎ সিভিটা খুব ওয়েল রিটেন, মানে একটা সুন্দর ফরম্যাটে সিভিটা লেখা, এবং প্রত্যেকটা তোমার যে কোনো স্টুডেন্টের ভালো সমস্ত অ্যাচিভমেন্টস গুলো পরপর পরপর দেওয়া, আর খুব ভালো একটা এসওপি লেখা, এই দুটোতে একটা মানুষের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যায়। এসওপি এটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস আমার মনে হয় যে একদম। যারা প্রফেসর যারা থাকেন, যারা স্পেশালি যারা পিএইচডি যারা করান, সেই এসওপিটা যদি লিখা যায় খুব ভালোভাবে, সেটা মানে অনেক দারুণভাবে হেল্প করবে স্কলারশিপের ব্যাপারে। হ্যাঁ, মেইনলি এগুলোইতেই, কারণ একটা লো সিজিপিএ তে কেউ অ্যাপ্লিকেশনটা শুধু ওটার উপর বেস করে না, কারণ কেউ চায় না শুধু একটা স্কোর নিয়ে তার উপরে বেস করা। এইগুলো খুব এসেনশিয়াল, স্পেশালি কেউ যদি মাস্টার্স বা পিএইচডি তে ইন্টারেস্টেড। আর আর টিএ এবং আর যেটা আছে সেটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো মেইনলি কি হয়, ইউএসএ তে যে কোনো ইউনিভার্সিটিতে বা মোস্ট ইউনিভার্সিটিতে কেউ যদি মাস্টার্স বা পিএইচডি করতে চায়, তাদেরকে সবসময় একটা ভালো, মানে আমরা যেটাকে স্কলারশিপ বলবো আন্ডারগ্রেডে, সেটাকে এখানে বলে স্টাইপেন্ড। হুম, তা এইটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, যে কোনো একটা। এবার আমি যেটা করি, যেটা আমি পাই কেন স্টেট থেকে, সেটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, অর্থাৎ আমি প্রতি সেমেস্টারে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট স্টুডেন্টসদেরকে পড়াই, তার বদলে আমি টাকা পাই। এবার আমি একটু বলে রাখি যে কি কি বেনিফিটস এটাতে থাকে। এক হচ্ছে আপনাদেরকে কোনো টিউশন ফিস দিতে হবে না, নো টিউশন, কিচ্ছু টাকা দিতে হবে না, যেটা একটা ম্যাসিভ বেনিফিট আমার মনে হয়, কারণ ওটাতে এত টাকা চলে যায়। একদম। অর্থাৎ আপনাদের বেসিক্যালি কোনো লোনই নিতে হবে না, যেটা অনেকের চিন্তা হয় যে কত লোন নিতে হবে, কত টাকা লিভিং কস্ট। সেলফ তা ফাইন্যান্স এটা তো একটা, হ্যাঁ বাংলাদেশ বলুন। ইন্ডিয়া থেকে যে টাকা পাঠাতে হবে সেলফ ফাইন্যান্স সেরকমও কোনো ব্যাপার নেই। একদম, একদম, মানে প্যারেন্টস এর কোনো চিন্তা নেই, কোনো অসুবিধে নেই। সো এটা তো একটা কাভার্ড, পুরো ফুলি টিউশন ফিস কাভার্ড হয়। দ্বিতীয় হচ্ছে আপনারা মান্থলি একটা সার্টেন অ্যামাউন্ট পাবেন, যেটা আপনাদের থাকা খাওয়ার জন্য এনাফ, মোর দ্যান এনাফ। আপনি যদি কোথাও বাড়ি ভাড়া করে থাকতে চান, যদি মাসের গ্রোসারি সেগুলো ছাড়াও আপনি কিছু টাকা বাঁচাতে পারবেন, মানে মোটামুটি, মানে খুব খরচে না হলে আশা করি বাঁচাতে পারবেন। এছাড়া বেসিক নিড অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্স্যাক্টলি বেসিক বেসিক নিডস এর জন্য যেগুলো ওরা এনাফ দেয়। চিন্তা করতে হবে না। রাইট, রাইট, রাইট। এবং আরেকটা জিনিস বলবো যে যদিও এই ইনকামটা ট্যাক্সেবল, এটা ট্যাক্সেবল যদিও, কিন্তু ওটাতেও আপনি ফেরত পাবেন, ইনকাম ট্যাক্স থেকে আপনি ফেরত পাবেন বছরের শেষে। আর আরেকটা জিনিস, এটা আমি পার্সোনালি শুনেছি কেন স্টেটে, এবং আমি শুনেছি অনেক আদার ইউনিভার্সিটিতেও যারা এরকম টিএশএ পারিশিপ দেয়, তারা একটা বেনিফিট দেয়, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। অনেকে চিন্তা করে যে হেলথ ইন্স্যুরেন্সে কি অনেক টাকা লাগবে। আমাদের এখানেতে ইউনিভার্সিটিতে হেলথ ইন্স্যুরেন্সে আমাকে 70% কাভার করছে ইউনিভার্সিটি, আমাকে শুধু 30% দিতে হয়, সেটা খুবই নমিনাল অ্যামাউন্ট। সিমিলারলি অন্য ইউনিভার্সিটিতেও 70-80% এরকম ভ্যারি করে। তা এটা ম্যাক্সিমাম কাভার থাকে, অর্থাৎ যেরকম বললাম আমি যে লিভিং কস্ট হিসেবে পুরোটা কাভার্ড। আপনাকে কোনো লোন নিতে হচ্ছে না, আপনাকে বাড়ি থেকে কোনো টাকা নিতে হচ্ছে না, এটা খুবই কাভার্ড হয়। সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করব যে কেউ যদি মাস্টার্স বা পিএইচডি করতে আসছে, ডেফিনেটলি এমন প্রোগ্রাম চেষ্টা করুন যে যে অ্যাপ্লাই করতে, যেখানেতে টিএশিপ বা আরএশিপ কোনো একটা যেন প্রোভাইড করে। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট। ভেরি ইম্পর্টেন্ট, একদম। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের ইভেন আমার মধ্যেও একটা ধারণা ছিল আগে যে পিএইচডি করতে গেলে আমেরিকাতে পিএইচডি করতে গেলে যেটা তার লাস্ট ডিগ্রি যেটা মাস্টার্স থাকতে হয়। বাট আসলে আমেরিকাতে পিএইচডি করতে গেলে যেটা ব্যাচেলর থাকলেও করা যায়। এটা হয়তো আমরা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে হয়তো অনেকেই জানি না। তো এটা সম্পর্কে একটু যদি বলেন আরকি। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো যেটা আমিও ১ম এ জানতাম না,
যে ইউএসএ তে পিএইচডি করতে গেলে মাস্টার্স লাগে না। আমি মেনলি প্রথমে যখন ইউরোপেতে অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম, তখন ওখানেতে খুব এসেনশিয়াল। তো যদি কেউ বলে তখন এটা ডেফিনেটলি মনে রাখবেন যে ইউরোপ বা ইউকে এইসব জায়গায় যদি কেউ অ্যাপ্লাই করে, তাহলে ডেফিনেটলি তাদের একটা এমএসসি দরকার। এমএসসি ইজ এসেনশিয়াল পিএইচডি করার আগে। আমি স্পেশালি স্টেম সাবজেক্টস এর ক্ষেত্রে ওই জন্য এমএসসি বলছি। আর যদি কেউ আর্টস নিয়ে পড়ে তখন এমএ, ডেফিনেটলি। কিন্তু পিএইচডি ক্ষেত্রে মানে ইউএসএ তে পিএইচডির ক্ষেত্রে কিন্তু সেটা আপনাদের দরকার নেই। অর্থাৎ, এবং এটা অনেকে ভাবে, ইনফ্যাক্ট আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল ইন্ডিয়া থেকে যে আচ্ছা, ইয়েতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কি মাস্টার্স করতে লাগবে পিএইচডি করার জন্য, আর মানে ডোমেস্টিক স্টুডেন্টসদের লাগবে না? তখন আমি জেনে বলেছি না, যে কোনো স্টুডেন্ট যদি আন্ডারগ্রেড কমপ্লিট করে, অর্থাৎ ব্যাচেলার্স বিএসসি বলুন, মেনলি আমাদের ওখানে বিএসসি বা বিটেক যদি কমপ্লিট করে ভাবছে যে এমএসসি করব নাকি, আপনাদের কিন্তু এমএসসি লাগবে না। আপনারা ডিরেক্টলি পিএইচডি তে ট্রানজিশন করতে পারবেন ওই স্কোর গুলো দিয়ে, অর্থাৎ জিআরই, আইএলটিএস বা টোফেল যে কোনো একটা দিয়ে একদম ট্রানজিশন করতে পারবেন। আপনাদের মাস্টার্স করতে লাগবে না, যেটা আমার মনে হয় খুব ভালো, কারণ ওই টাইমটা আপনাদের বেঁচে যাচ্ছে। ওই 2 বছর 3 বছর যে টাইমটা, ওটা একদম বেঁচে যাবে। তো যারা আসলে একটু রিসার্চ নিয়ে এই টাইপের ওয়ার্ক নিয়ে থাকতে চান, তাদের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে যে ইভেন আপনার মাস্টার্স ছাড়াও আমরা সায়নীর কাছ থেকে যেটা শুনলাম যে মাস্টার্স ছাড়াও আপনারা ডিরেক্ট আপনার পিএইচডি অ্যাডমিশন নিতে পারেন। তো এটি রাইট। একটা অনেক বড় অপরচুনিটি। তো হ্যাঁ, তো এইটাই আমার মনে হয় যে যেকোনো কেউ যদি জাস্ট, হ্যাঁ, এবার অনেকে আছে যারা বলে আমি 2 বছরে শুধু মাস্টার্স করবো, হুম, তখন ডেফিনেটলি আপনি মাস্টার্স করুন, 2 বছর 2.5 বছর যা লাগে। কিন্তু কেউ যদি ডিরেক্টলি শুধু চায় যে আমি পিএইচডি করবো, তাহলে আমার মনে হয়, এবং ইউএসএ তে আসতে চায়, তাহলে তাদের কোনো দরকারই নেই। আপনি একটা ভালো সিভিটা তৈরি করুন, ভালো একটা এসওপি লিখুন, হুম। জিআরই এক্সাম, যে কোনো ইংলিশ এক্সাম, এবং যদি কোনো ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, দ্যাটস মোর দ্যান এনাফ একটা ভালো অ্যাপ্লিকেশনের জন্য। তো আ দর্শক আজকে এ পর্যন্তই। আর নেক্সট এ আমরা অন্য কোনো টপিক নিয়ে করব। আর যেটা হচ্ছে আবারও বলে রাখি যে মাস্টার্স অফ পাবলিক হেলথ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলো নিয়ে আমরা আলাদা, আলাদা করে ভিডিও করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।